সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষা 2024 বিষয় জীবন ও জীবিকা। ইতিমধ্যে তোমরা প্রশ্ন সম্পর্কে ধারণা পেয়েছ। তোমাদের প্রশ্নটা দুইটা অংশে বিভক্ত, প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ। প্রথম অংশে থাকবে পরিবারের জন্য ব্যবসা নির্বাচন। পরিবারের এখানে ধাপ থাকবে দুটি। ক ধাপ, পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ, পারিবারিক বাজেট তৈরি। তো এখানে একটা বাজেট তুমি তৈরি করবা, অনেকগুলো খাত দিবা। যেমন 1 নম্বর খাদ্য, চাল, আটা, তেল, মাছ, মাংস 7,000 টাকা, ফলমূল 1,000 টাকা, মিষ্টি 500 টাকা। তারপর 2 নম্বরে দিবা বস্ত্র, 3 নম্বরে বাসস্থান, 5 নম্বরে শিক্ষা, 5 নম্বর হচ্ছে যোগাযোগ ও ভাড়া, যাতায়াত ভাড়া। তো এইভাবে তুমি অনেকগুলো খাত তৈরি করবে এবং খাতে ব্যবহৃত খরচকৃত যে টাকার পরিমাণটা লিখবে। এখন আমি এখানে 5 টাকা দেখাইছি, তোমরা ইচ্ছা করলে এখানে আরও খাত দেখাইতে পারো, 8টা 9টা 10টা দেখাইতে পারো। তারপর এখানে কত টাকা খরচ হলো, মোট টাকার পরিমাণ এখানে লিখে দেবা। তো এখানে হলো মোট টাকা 15,000 টাকা। তুমি যদি আইটেম বাড়াও তাহলে অবশ্যই তোমার টাকার পরিমাণও বেশি হবে। ওইখানে 5টা ছিল, তুমি ইচ্ছে করলে 8টা দিতে পারো, ইচ্ছে করলে 10টাও দিতে পারো। তাহলে এগুলো হচ্ছে তোমার টাকার পরিমাণ। তারপরে এখন পরিবারের আর্থিক অপচয় যদি হয় তাহলে এটা রোধ করার জন্য তুমি কি পদক্ষেপ নিতে পারো। তার জন্য তুমি নিতে পারো যে পারিবারিক আর্থিক অপচয় রোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা যায়। যেমন খাদ্য অপচয় না করা, কাপড় থাকতেও নতুন কাপড় না কেনা, অযথা খরচ না করা, বিদ্যুৎ অপচয় না করা, পানি অপচয় না করা। এগুলো হলো যে তোমার পরিবারের আর্থিক অপচয় রোধ করার জন্য গৃহীত বিভিন্ন ধরনের পদক্ষেপ। তুমি ইচ্ছা করলে আরও দিতে পারো, আরও বাড়াইতে পারো, 6টা 7টা 8টা 9টা 10টা কারণ তুমি এখানে লিখতে পারো, যে তোমার যদি মনে হয় যে আরও লেখা দরকার তুমি লিখবা। তারপর অর্থ সংশ্লিষ্ট কাজে দায়িত্ব তালিকা, অর্থাৎ তোমার পরিবারের অর্থনৈতিক যে কাজগুলো আছে যেগুলার সাথে অর্থ জড়িত, তো ওই রকমের যে দায়িত্ব আছে তুমি এইগুলা তালিকা করে লিখতে পারো। যে পরিবারের বর্তমান আর্থিক অবস্থা বিশ্লেষণ, বিনিয়োগের খাত নির্বাচন, বিনিয়োগের লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ, বিনিয়োগের ফলাফল মূল্যায়ন। এইগুলো হলো তোমার পরিবারের অর্থ সংশ্লিষ্ট কাজের দায়িত্ব তালিকা। তো এখানে ধাপ ক শেষ। ধাপ খ, ব্যবসার ধরন নির্বাচন, যে তুমি কী ধরনের ব্যবসা করতে চাও। তো উদ্ভাবনীমূলক ব্যবসার কথাও কিন্তু বলা হয়েছিল এখানে। তাহলে একটা বলতে পারে কাপড়ের ব্যবসা, যে এটা কেন তুমি নিতে পারো যে এই ব্যবসাটি একটি দীর্ঘমেয়াদী ব্যবসা হবে। এই ব্যবসাটি নেওয়ার আরেকটা কারণ হলো কাপড়ের ব্যবসাটি স্বল্প পুঁজিতে করা যায়, তাছাড়া পারিবারিক চাহিদা পূরণ করবে এই ব্যবসাটা। যে তোমার একে তো প্রত্যেকটা পরিবারেই কাপড় দরকার, তো তুমি যদি নিজে কাপড়ের ব্যবসা দাও তাহলে কাপড়ের ব্যবসার যে চাহিদাটা আছে তোমার ঘরের মানুষের কাপড়ের চাহিদা পূরণ হবে। আর এই কারণে তুমি বলতে পারো যে আমি উদ্ভাবনী ব্যবসা হিসেবে কাপড়ের ব্যবসাটাকে বেছে নিয়েছি। প্রথমত আমার পরিবারের কাপড়ের চাহিদা পূরণ হবে, তারপর আমার এটার মাধ্যমে আমার অর্থনৈতিকভাবে কিছু সচ্ছলতা ফিরে আসবে আমার পরিবারে। এরপরে আমরা যদি দ্বিতীয় অংশ যাই, দ্বিতীয় অংশটা হলো ব্যবসায়িক পরিকল্পনা। তো এখানে 3টি ধাপ থাকবে, গ, ঘ ও গ নাম্বার, ব্যবসার প্রত্যাশা এবং প্রভাব নিরূপণ। এই কাপড়ের ব্যবসাটি থেকে আমি প্রত্যাশা করি যেন আমার পরিবারের চাহিদা পূরণ করতে পারে এবং কিছু মুনাফা অর্জিত হয়। অর্থাৎ এর প্রত্যাশা কী আর প্রভাবটা কী। তাহলে প্রত্যাশা মানে তুমি কী প্রত্যাশা করো এখান থেকে। তো এই ব্যবসায়ের কাজের জন্য সোশ্যাল মিডিয়া প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে, কারণ বর্তমানে সোশ্যাল মিডিয়া অনেক শক্তিশালী একটি মাধ্যম।
প্রাকৃতিক ও সামাজিক পরিবেশগত এই ব্যবসাটি কোনো ধরনের ক্ষতি করবে না, কারণ এটি একটি পরিবেশ বান্ধব ব্যবসা। কারণ এটা রাসায়নিক কোনো প্রভাব নাই, এখান থেকে কোনো কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে না, এটা বায়ু দূষণ করবে না, শব্দ দূষণ করবে না, মাটি দূষণ করবে না। তো এটা যেহেতু কোনো কিছুই দূষণ করবে না, অতএব এটি একটি কি পরিবেশ বান্ধব ব্যবসা। ধাপ ঘতে থাকবে ব্যবসার জন্য আর্থিক বিশ্লেষণ। সম্ভাব্য ব্যবসাটির জন্য তুমি মূলধন 10,000 টাকা নিতে পারো, যে 10,000 টাকা লাগতে পারে। এই ব্যবসাটির জন্য মূলধন পরিবার থেকে সংগ্রহ করা সম্ভব, অর্থাৎ এই ব্যবসাটা কম টাকা থেকে শুরু করা যায়, আবার বেশি টাকা দিয়েও শুরু করা যায়। আর এই টাকাটা যতটুকু লাগে এটা পরিবার থেকেও কি নেওয়া সম্ভব, অর্থাৎ তোমাকে আর অতিরিক্ত লোন করতে হচ্ছে না। তো এদিক দিয়ে এই ব্যবসাটা কি মোটামুটি অনেকটাই গ্রহণযোগ্য। তো এই ব্যবসা তুমি যেই পরিমাণ টাকা নিছো, যে 10,000 টাকা, 10,000 টাকা আমরা কী করতে পারি, ক্রয় হচ্ছে 5,000 টাকা, সেলাই মেশিন 3500 টাকা, যাতায়াত খরচ 1,500 টাকা, এই টোটাল হলো 10,000 টাকা। আয় হইলো কত টাকা, 12,000 টাকা। তাহলে তোমার আয় থেকে ব্যয়টা বাদ দিলে থাকে কত, 2,000 টাকা। অর্থাৎ এই ব্যবসার আয়, ব্যয় এবং মুনাফা, তাহলে এই ব্যবসা থেকে আমাদের মুনাফা হলো 2,000 টাকা। কেউ যদি পুঁজি 50,000 টাকা দেখাও, তাহলে দেখাইতে পারো যে ক্রয়, সেলাই মেশিন অথবা অন্যান্য কোনো খাত থাকলে খাত দেখাবা, এবং আয় কত এবং মুনাফা কত, এটি তোমরা তোমাদের মতো করে লিখে দেবা। 1 নাম্বার, বিপণন আইডিয়া ও গ্রাহক সেবা। প্রথমত আমাদের বিপণন আইডিয়াটা দিতে হবে, তারপর গ্রাহকদের জন্য আমরা কী কী সেবা রাখতে পারি ওইটাও কি উল্লেখ করতে হবে। উৎপাদিত পণ্য বিক্রয়ের জন্য যে যে কৌশল অবলম্বন করা যায় বা হবে, এগুলো হলো পণ্যের প্রচার করা, তথ্য প্রযুক্তির সাহায্য নেওয়া, পণ্যের কোয়ালিটি বাড়ানো, উন্নত সেবা প্রদান এবং সেই সাথে ক্রেতাদের সাথে ভালো আচরণ। তো আমরা জানি যে ব্যবসার সবচেয়ে আসল পুঁজি হলো ভালো আচরণ করা। ক্রেতাদের সাথে অবশ্যই তোমাকে মার্জিত আচরণ করতে হবে। তারপরে বিশেষ কোনো বিপণন আইডিয়া হলো, অর্থাৎ এগুলোর মধ্যে থেকে একটা ব্যতিক্রমী আইডিয়া হতে পারে যে তথ্য প্রযুক্তির ব্যবহার। গ্রাহকের সুবিধা হচ্ছে হোম ডেলিভারি দেওয়া। তো তথ্য প্রযুক্তি কি, যে তুমি ব্যবসার জন্য একটা সাইট তৈরি করলা, এই সাইটে গেলে এই পণ্যগুলো পাওয়া যাবে, এবং যারা অর্ডার করবে অনলাইনে, এটা তাদের বাড়িতে পৌঁছানোর দায়িত্বটা নিয়ে নেওয়া। তাহলে এতে করে কী হবে, গ্রাহকের গ্রহণযোগ্যতা বাড়বে এবং কাস্টমারও বাড়বে। তারপর গ্রাহক সেবার সাথে জড়িত নতুন প্রযুক্তি হিসেবে আমরা তথ্য প্রযুক্তিকে ব্যবহার করতে পারি, কেননা বর্তমান যুগ হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির যুগ। এ তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে আমরা গ্রাহক সেবা নিশ্চিত করতে পারি। অর্থাৎ এখানে তথ্য প্রযুক্তি আছে, অন্য কোনো সুযোগ সুবিধা থাকলে তুমি সেটা ব্যবহার করতে পারো, অন্য কোনো প্রযুক্তি যদি থাকে সেই টেকনোলজি তুমি ব্যবহার করতে পারো। এইভাবে তুমি তোমার প্রশ্নের আনসারটা কমপ্লিট করবা। তো আশা করি সবাই বুঝতে পেরেছ। এখানে যে উত্তরগুলো দেওয়া আছে, এই উত্তরগুলো থেকে তোমরা ধারণা নিয়ে তোমরা নিজেদের মতো করে কিছু সংযোজন বিয়োজন করবা, হুবাহুব এর মতো দিতে হবে না। আশা করি সবাই বুঝতে পারছো।